নমস্কার বন্ধুরা, রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আপনারা তন্ত্র সাধনার অনেক গল্প এর আগে শুনেছেন। ঠিক তেমনই তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক ও বেতাল গল্পটি নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। ভয় পাবেন না কিন্তু। যারা আমাদের চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ অনেক রহস্য রোমাঞ্চকর গল্প শোনা এখনও বাকি। শুরু করছি আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও বেতাল। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে। তার সঙ্গে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানালার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা কিন্তু সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভিতরে ঢুকে কাদা মাখা রবারের পামশু ছাড়তে ছাড়তে সে হেসে বলল, এই বৃষ্টির দিনে বাড়ি বসে করছোটা কি? বললাম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলাম। খুব ভালো হয়েছে তুমি এসছো, একেবারে মিয়নো দিন, তাই না? কিশোরী বলল, তা বটে, তবে আর বসে কাজ নেই। একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে, কি বলো? এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তাই তো, তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললাম, আচ্ছা তুমি বসো, আমি ধুতিটা বদলে নিই। পথে বেরিয়ে বললাম, ট্রামে উঠে কাজ নেই বুঝলে, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই, চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ। 8 পয়সার পাসিংশ কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি এসে হাজির হলাম। দরজা খুলল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই চারি বলল, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইন ভুলেননি তো? রোজ রোজ কিন্তু আপনি ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। সেটা বের করে হাতে দিতেই চারি হাসি মুখে বাড়ির ভিতরে যেতে যেতে বলল, বসুন, বাবাকে ডাকছি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহু দিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পের লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তপোষে বসতে বসতে তারানাথ বলল, তারপর হঠাৎ কি ব্যাপার? আমি বললাম, এই বৃষ্টির দিনে বাড়ি বসে আর ভালো লাগছিল না, তাই আড্ডা দিতে চলে এলাম। তা দু একখানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বলল, বেশ বেশ, আগে জমিয়ে বসো দেখি। তা কি খাবে বলো? এই চারি চারি, এদিকে শোন দেখি একবার মা। চারি এসে দাঁড়াতে তারানাথ বলল, যা, চট করে ওই তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে না হয় চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বলল, তোমাদের আর কি গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল, অমনি বলে বসলেন বিশ্বাস করি না। আরে বিশ্বাস যদি নাই করব, তাহলে এই বাদলায় এতখানি পথ ঠেঙে এলাম কি করতে? সে তো গল্প শোনার লোভে। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললাম, আচ্ছা আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের ওই অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমাদের দিকে তাকিয়ে বলল,
ও মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা না, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া? আরে তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি, ভেলকি। ও করায় গুরুর বারণ ছিল। তবে করিনি কি, করেছি। ওই কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরে ওই করেছি কিছু কিছু। আর বাকি শক্তি তাতেই তো গেল। ওতে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বলল, আচ্ছা, সাধুরা তো চোখ বুজে ওই ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান। এখানে বসে বিলেতে কি হচ্ছে সব নাকি বলে দিতে পারেন। তা এসব কি বিশ্বাসযোগ্য? অবশ্যই, সৎ গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। সেটা কি রকম? যেমন ধরো সদ্য মৃত কোনো চণ্ডালের শব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ডু নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা দাঁড় কাকের বাঁ দিকে ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। কিশোরী বলল, বীজ মন্ত্রটি আবার কি? তারানাথ বলল, হুম, সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গূঢ় মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রটাই আসল কিনা। কিছুক্ষণ পরে চারি তেলে জবে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললাম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞাসা করল, তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য কিছু আছে নাকি? তারানাথ বলল, অবশ্যই পার্থক্য আছে বই কি, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, আর জেনেও তোমাদের কাজ নেই। হ্যাঁ, তবে কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারে স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারপর তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললাম, আচ্ছা সেই গল্প বলুন না, বেশ লাগবে শুনতে। সে না হয় বলছি, তোমরা আগে খেয়ে নাও। এক ভয়াবহ কাহিনী, বুঝলে? অনেক দিন বাদে মনে পড়ল, কিন্তু এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আমি বললাম, আচ্ছা এই ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? তা তো বটেই। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল এটা। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। আর ও, চা এনেছিস? রাখ রাখ রাখ, এই তক্তপোষে রাখ। নাও, তোমরা আগে চা খেয়ে নাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করলো। আমার বয়স তখন ওই 22-23 হবে। একবার আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চূড়ার মতন উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল এসব দিয়ে আসতো। বৌঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি, কিংবা অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি না মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। আর কেউ যদি খুব বেশি ধরাধরি করত তাহলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর উপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। আমি গিয়ে তো একদিকে বসে আছি, নানান রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু তো সবাইকেই হেসে বিদায় করছে। এইসব মিটতে মিটতে তা বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি ওই বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে
আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয় এখানে এসে বস। আমি সাধুর সামনে ধনির এক পাশে গিয়ে বসলাম। ধনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, কি সন্ন্যাসী হবার ইচ্ছে আছে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধুসঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। এবারে আমি বললাম, আগে আপনি তো কাউকে কিছু বলেন না, তাহলে আমাকেই বা এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে তারপর বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে তোকে। এই চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি তো খুব উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা কিন্তু খুব ভালো নয়। কীরকম? বছর খানেকের ভিতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। আগে কীরকম বিপদ কিছু বলবেন না? তা আমি ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পিছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, কেবল আমিই দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? মানে আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল বটে। একবার ভাবো, কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে কি তার ভালো লাগার কথা? তার উপর ওই রকম একটা নির্জন জায়গা, বটগাছটা একেবারে গ্রামের বাইরের দিকে, ধুনিতে পট পট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে কেউ নেই। একটু পরে সাধু আবার বলল, শোন, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনো দিন কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে, ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে আমার বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু কেবল একটু হাসল, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম, ঠিক তেমন। কিন্তু কই, আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছু শক্তি দিলাম। যা, ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, সাধুজি, আমাকে আপনার শিষ্য করে নিন। আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভুরু কুঁচকে বলল, না না, ও সব হবে টবে না। আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে সত্যি যদি কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা আধ পোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা, ভাগ। আমি তো বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় যে চলে গেল কে জানে। পরদিন বিকালে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। এইভাবেই মাসখানেক কাটল। কিছুই যেন আর ভালো লাগে না।
কেবলই বাড়ির বাইরে বের হয়ে পড়তেই ইচ্ছা করে। পথ যেন আমাকে দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ওই ভবঘুরেমি পেয়ে বসলো। আরও কিছুদিন এভাবে কাটাবার পর একদিন সত্যিই কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক তো খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই বাড়িতে ধরে নিয়ে যাবে। এই জন্য সারা দিনই প্রায় হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায় আর কি। রাতে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন খুব ভালো ছিল, বুঝলে, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোকের ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের এক পাশ পরিষ্কার করে রান্নার আয়োজনও করে দিত। সেখানেই বসে রান্না করতাম, আর তারা অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাবার। কিশোরী বলল, আচ্ছা, জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? দেখো, গ্রামের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও আবার হরমোহন বারবার বলছিল আমরা নাকি ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভিতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঁঠাটা খেয়ে ফেললেন? তা পারবো না কেন বলো? গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর ওই অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা কি আর শুনছো? আমার বাবার খাইয়ে হিসাবে 10টা গাঁয়ের মধ্যে নাম ডাক ছিল। সে গল্প একদিন পরে বলবো। কিশোরী বলল, যে গল্পটা হচ্ছিল সেটা হোক। তারানাথ আবার বলতে শুরু করলো, এইভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, আর তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া। বলি, শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে তো আমার ভাতের অভাব ছিল না, কিন্তু যা চাই তার পাই কোথায় বলো? তা যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘনবসতি বলতে কিছুই নেই, একটু ছাড়া ছাড়া বাড়ি ঘর, আম জাম বাঁশবাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে ওই পাকা বাড়ি নয়, পোড়ো চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনের ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু সাঁজালের ধোঁয়ার মধ্যে বসে জাবর কাটছে। তা আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? বললাম, আগে আমি বিদেশি লোক, রাতটা একটু থাকবার সুবিধা হবে কি? আপনি? ব্রাহ্মণ। লোকটা ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো, আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে। বসে গল্প করে আর একটু বাদে বাদে হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন ঠাকুরমশাই, ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর, তাই না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? মাধব সঙ্গে সঙ্গে জিভ কেটে বলল, আগে ও কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পারছি, সে তো আমার পরম সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আবার সমান হয় না।
এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড, বুঝলেন? ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, সে কি হয়েছিল? চুরি টুরি নাকি? মাধব বলল, তাহলে আপনাকে বলি শুনুন। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলল, তোমার এখানে থাকবো। আমার তো সাদা মনে কোনো কাঁদা নেই, বললাম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলাম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিছুই বোঝবার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপুর করে তামাকের গোল ঝেড়ে কলকেটা এক পাশে রেখে মাধব বলল, সে রাত্রিরে তো কিছুই হলো না, কিন্তু পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বলল, কাল যে মেয়েটা রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। বলে কি, তোমার ওই মেয়েটিকে আমাকে দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে নাকি ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললাম, ঠাকুর, এই ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে আর বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা কিন্তু তুই ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত। ঠিক আছে, এর প্রতিফল তুই হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। তা লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, না না, আর তার আসতে সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে নাকি? মাধব ঘোষের যত্নের সত্যিই তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে একটু দূরে নামিয়ে রাখল। আমি নিতান্তই লজ্জা পেয়ে বললাম, আরে আবার দুধ কেন? আগে ওইটুকুনি খেয়ে নিন, ব্রাহ্মণ সেবা করলে আমারই তো কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছ থেকে বিদায় নিলাম। সে কিছুতেই ছাড়তে চায় না। আমি প্রায় জোর করেই চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগলো। এই পথে আবার কখনো এলে তার বাড়িতেই আশ্রয় নেব, এই কথা দিয়ে আমি বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিঁড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সমস্ত দিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পাদপহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক বিশাল শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা আর ভাঙা কলসি এইসব পড়ে আছে। কিশোরী বলল, আচ্ছা, ওই নির্জন শ্মশানে সন্ধ্যাবেলা আপনার ভয় করলো না? না না, ভয় করবে কেন? শ্মশান হলো অতি পবিত্র স্থান, বুঝলে। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতন মুছে যায় এবং তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? তা যাই হোক, দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলায় পিছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? সে কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমন শব্দ হতে পারে। আমি চমকে পিছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে।
মাথায় পাকা তেঁতুলের মতন অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাঁড়ি গোফের জঙ্গল। লম্বায় আমার মাথা ছাড়িয়ে আর 1 হাত, পরনে রক্তাম্বর আর পায়ে বউল দেওয়া কাঠের পুরু খড়ম। সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছেছি এইমাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাঁড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, বেশ, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পিছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ি মতন বানিয়েছে। বললাম, আপনি এইখানে থাকেন? কেন, অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না না, অসুবিধে আর কি, তাই বলছিলাম আর কি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভিতরে ঢুকলো। তারপর বেরিয়ে এলো 2টো পাকা কলা হাতে নিয়ে। এই নাও, খেয়ে নাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছিল বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে চুপ করে বসে রইলাম। আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যেটা আমাকে ওই আমাদের গ্রামের বটতলা সেই সাধুও বলেছিল। বলল, আমার কপালে নাকি তন্ত্র সাধনার চিহ্ন আছে, আমাকে সে তার কাছে থেকে যেতে বলল। আমি তো একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হচ্ছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সেই ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কই। বললাম, বেশ, থাকবো। সাধু বলল, শোন, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। সাধনা? কি সাধনা? এ আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্যও আমার দরকার হতে পারে। আমি থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন এইভাবেই কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাটা দিন কোথায় কোথায় ঘুরে কী সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো আচ্ছা আর জপ তপ করে। সেই সময়টা আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি। তারপর অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমেই সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো, এই সাধু একজন কাপালিক। একদিন হলো কি, একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির করলো। ঝুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল ওই পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে 2খানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে 2টো সরাই মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম।
সাধু বলল, দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো, গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, আর সেটা খেলে যে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, স্তম্ভন, সেসব দেখিনি আমি। সাধু হেসে উঠে বলল, বশীকরণ? ওটা আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোনো। চেষ্টা করলে তুমিও পারবে। আগে কীরকম? যে কোনো মাসে রামাবস্যা তিথিতে যদি দুপুরবেলায় ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধের সঙ্গে যাও কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। সেই জিনিস আছে আমার কাছে, দেখবে? এরপর সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অসত্য পাতা হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের আমাবস্যায় ধরেছিলাম, তুই থাক আমার কাছে, এর গুণ দেখিয়ে দেব। দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। সেদিনও আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা দিয়ে কি হবে? সাধু আবার রহস্যময় হাসি হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। এইভাবে আরও ৩-৪ দিন কাটল। একদিন বিকালে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি, সাধু এসে কাছে বসল। বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? আগে ঠিক বুঝলাম না। দেখো, প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলিতে আমাদের প্রাণ বাঁচে। এগুলো হলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলি হলো সংহারক শক্তি। এছাড়া নানা ধরনের অদ্ভুত অদৃশ্য মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করতে হয়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না হওয়া পর্যন্ত তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ তখন সঙ্গে সঙ্গে জ্বলে উঠল। বলল, বেতালকে বাঁধা দেওয়া খুবই কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাঁধা পেলে সে ফিরে এসে তাকেই হত্যা করে যে তাকে জাগিয়েছে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো, তাই আর না বললাম না। আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, ঠিক বলেছ। সেদিন রাত যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্ত, চন্দন এইসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুঁতল মাটিতে। তার চারিদিকে বেড়ার মতন করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। এইসব হলে পর ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি আমি আগেই দেখেছি।
সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই মুখ বন্ধ সরাটা কই? আমি তো সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলে ফেলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভিতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। মদ খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতন জ্বলতে লাগলো। এবারে আমার দিকে ফিরে সাধু শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করতে বলল। আমি তাই করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্ত চন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল, আরও কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে চারিদিক ভরে গেল। আর সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভিতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে আমি দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুকটা ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল ও রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে, ওই হলো বেতাল। বললাম, ও কোথায় গেল? সাধু বসে বলল, আসল কথাটা এতদিন তোমাকে বলিনি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে, সাধু বলে চলেছে। সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব তো দিলই না, উপরন্তু অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেই অপমানের কাঁটা আমার বুকে বিঁধে আছে। বেরিয়ে আসার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত। আচ্ছা আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করবো কি, করেছি। ওই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। তাহলে কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের কিছু ক্ষতি হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হলো মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে ওই উঠোনে কি ওই আম বাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতন লাগছিল। আমি আর সহ্য না করতে পেরে বললাম, কিন্তু এটা আপনি অন্যায় করছেন, এটা ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল,
কি বলতে চাস তুই? আমি অন্যায় করেছি? আমার যেন কেমন তখন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি আর একটা দিনও থাকতাম না এখানে। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ! কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কৃমি কীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার এই কুৎসিত সাধনা নিয়ে। হন হন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পিছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি। মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পিছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতন হাসি শুনতে পাচ্ছিলাম আমি। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখলাম সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভিতরে যেন কেউ জেগে নেই। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রে এখানে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভিতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি এসেছেন? ওহ, আমি যেন বুকে একটু বল পেলাম। নিশ্চয়ই ভগবান পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, এ কি অবস্থা হয়েছে তোমার? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ ঠাকুরমশাই, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুরমশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন তো ঠাকুরমশাই, আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত, হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটপট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুংলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গোবর্দির জন্য। সে এলো বটে, কিন্তু কিন্তু কিছুই বুঝতে পারলো না ঠাকুরমশাই। আজ সকালে গরু দুটো মারা গেল। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে আবার মেয়েটারও জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুরমশাই। আপনি এলেন, ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার সব ভয় কেটে যাবে। আমি বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে তা কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাড়ু চেয়ে বাগান সারলাম। গাড়ু হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কী রকম তা বোঝাতে পারবো না, যেন আমার খুব বড় একটা বিপদ আসছে। আর সেই বিপদ খুব কাছে এসে গিয়েছে। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। তাড়াতাড়ি ফেরবার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলেই বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন
আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যিই আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ, কোথায় সাধু, কোথায় কি? কেউ কোথাও নেই। আমি একা অন্ধকারে গাড়ু হাতে দাঁড়িয়ে। সেখান থেকে ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আমার দুজনারই খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, আর তোমার জেনে কাজও নেই। মোট কথা, আজ তুমি আর তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো। আর হ্যাঁ, আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরও ছোট হয়ে এলো। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যেরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারিদিকেই গণ্ডি দিয়ে দিলাম। রাতে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, দেখো মাধব, তুমি আর আমি আজ এই ঘরেই থাকব। আর বাড়ির সবাই শুয়েছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো তো মাটিতে। এই যে এই খাটের পায়ের কাছে, এইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তাই তোমাকেই করতে হবে, নইলে আমিই করে দিতাম। সেই গণ্ডির ভিতরে খাটে উঠে আমরা দুজনে বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভিতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আম বাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিচ্ছু নয়, এই হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আম বাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানালা দরজা দরাম দরাম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভিতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সবাই ভিতরে বসে থাকুন, কেউ বাইরে আসবেন না। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার। বিকৃত জান্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে এই বাড়িতে ঢোকার। বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে সে ফিরে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এইরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আম বাগান। মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্যে সফল হবে না তা বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভিতরে সেই বিপদের ঘণ্টাটাও যেন হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই মাধব, এ যাত্রা বোধহয় বেঁচেই গেলাম। সেদিন রাতটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে।
আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না। খালি বলে, আপনার দয়াতেই আজ রক্ষা পেলাম ঠাকুর মশাই। বেঁধে রাখতে পারবো না জানি, তবুও এই বেলাটা আপনাকে থেকে যেতেই হবে। সেদিনটা থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকালে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন, পিছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় চলেছো বাপু? সেপাইটা বলল, এই সামনেই বিরামখালিতে একটা শ্মশান আছে, জানেন তো? সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। আমি ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? সে খুব ভয়ানক কাণ্ড, মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, অনেকে মিলেই করেছে আর কি। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর সেই মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসার ইচ্ছা হয়েছিল, পরে সেই ইচ্ছা দমন করি। মনে মনে আমাদের গাঁয়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। শুনছিলেন আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বেতাল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অপেক্ষায় থাকব। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, গল্প শুনুন, ভালো থাকুন।